সর্বপ্রথম ধন্যবাদ জানাই ভিডিওটি ওপেন করার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, শব্দার্থ পরিবর্তনের ধারা। আজকের ক্লাসে আমরা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি খুব সহজভাবে আমরা জেনে নেব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিও শুরুতেই বলে রাখি, আমাদের এই চলপরি চ্যানেলে বাংলা ব্যাকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলি খুবই সহজভাবে আলোচনা করা হয়ে থাকে। তাই বাংলা ব্যাকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলির উপরে আলোচনা সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এখন চলো পড়ি। প্রথমে আমাদের জানতে হবে শব্দার্থ পরিবর্তন বিষয়টি কি। সহজ ভাষায় বলতে গেলে সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থের যে পরিবর্তন ঘটে তাকেই বলে শব্দার্থ পরিবর্তন। প্রধানত তিনটি ধারায় এই শব্দার্থ পরিবর্তন ঘটে থাকে: অর্থ বিস্তার বা অর্থ প্রসার, অর্থ সংকোচ, অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ। তবে শব্দার্থ পরিবর্তনের আরো দুটি ধারার কথা উল্লেখ পাওয়া যায়, অর্থোন্নতি এবং অর্থাবনতি। এই হিসাবে কোথাও কোথাও শব্দার্থ পরিবর্তনের এই পাঁচটি ধারার কথা উল্লেখ পাওয়া যায়। যদিও ভাষাবিজ্ঞানী রামেশ্বর শ এর মতে এই দুটি পৃথক ধারার আলোচনা পাওয়া যায় ঠিকই, তবে একটু মন দিয়ে দৃষ্টান্তগুলি পড়লে বুঝতে পারা যায় এই দুটি ধারাকে, অর্থাৎ অর্থোন্নতি এবং অর্থাবনতি, এই দুটি ধারাকেও উপরের আলোচিত ধারাগুলির কোনো না কোনো ধারার মধ্যে ফেলা যেতে পারে। এখন আমরা শব্দার্থ পরিবর্তনের এই ধারাগুলি নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে প্রথম যে ধারাটি রয়েছে অর্থ বিস্তার বা অর্থ প্রসার। যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে ব্যাপক ভাব বা অধিকন্তু বস্তুকে বোঝায়, সেই প্রক্রিয়াকে বলে অর্থ বিস্তার বা অর্থ প্রসার। আবারও বলি, যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে সেই শব্দটি দ্বারা ব্যাপক ভাব বা অধিকন্তু বস্তুকে বোঝায়, তবে শব্দার্থ পরিবর্তনের সেই প্রক্রিয়াকে বলা হয় অর্থ বিস্তার বা অর্থ প্রসার। উদাহরণগুলি দেখলে বিষয়টি আরো সহজ হবে। যেমন গাং, এই শব্দটির মূল অর্থ বা আদি অর্থ ছিল গঙ্গা নদী, কিন্তু শব্দটি বর্তমানে ব্যবহৃত হয় যে কোনো নদী বোঝাতে। সুতরাং গাং এই শব্দটির অর্থ বিস্তার ঘটেছে। আবার যদি দেখি কালি, এই শব্দটির মূল অর্থ বা এর আদি অর্থ ছিল কালো রঙের তরল পদার্থ, কিন্তু বর্তমানে যে কোনো রঙের কালিকেই এই অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ লাল, নীল, সবুজ এরকম যে কোনো রঙের তরল পদার্থকেই কালি হিসাবে ব্যবহার করা হয়। সুতরাং কালি শব্দের অর্থ বিস্তার ঘটেছে। একইভাবে যদি আমরা বর্ষ এই শব্দটি দেখি, সংস্কৃতিতে বর্ষ শব্দটির অর্থ ছিল বর্ষাকাল, অর্থাৎ বৎসরের একটি মাত্র অংশ। পরে শব্দটি সারা বছর অর্থেই ব্যবহৃত হতে থাকে। এখানে বর্ষ শব্দের অর্থ বিস্তার ঘটেছে। আশা করি বিষয়টি বোঝা গেছে। অর্থ সংকোচ, প্রথমে যদি কোনো শব্দের অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে বোঝায় এবং কিছুকাল পরে যদি তার অর্থ একাধিক বস্তুকে না বুঝিয়ে একটি মাত্র বস্তু বা একটি মাত্র ভাবকে বোঝায়, সেই প্রক্রিয়াকে বলে অর্থ সংকোচ। আবারও বলি, শব্দার্থ পরিবর্তনের যে ধারায় কোনো শব্দের অর্থ পূর্বে একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে বোঝাতো, কিন্তু কিছুকাল পরে যদি সেই শব্দটির অর্থ একাধিক বস্তু বা একাধিক ভাবকে না বুঝিয়ে একটি মাত্র বস্তু বা একটি মাত্র ভাবকে বোঝায়, সেই প্রক্রিয়াকে বলে অর্থ সংকোচ। অর্থাৎ অর্থ বিস্তার প্রক্রিয়ার ঠিক বিপরীত প্রক্রিয়া হলো এই অর্থ সংকোচ প্রক্রিয়া। যেমন অন্ন, এই শব্দটির আদি অর্থ বা মূল অর্থ ছিল যে কোনো খাদ্যদ্রব্য, অর্থাৎ যে কোনো খাদ্যদ্রব্যকেই অন্ন এই শব্দটি দ্বারা বোঝানো হতো, কিন্তু বর্তমানে অন্ন বলতে আমরা শুধুমাত্র ভাত এই শব্দটিকেই বুঝি, অর্থাৎ এখানে অন্ন শব্দের অর্থের সংকোচ ঘটেছে। প্রদীপ, প্রদীপ শব্দটির পূর্বে অর্থ ছিল যে কোনো আলো, অর্থাৎ যে কোনো আলোকেই প্রদীপ বলা হতো, কিন্তু বর্তমানে যে কোনো আলোকেই প্রদীপ বলা হয় না। বর্তমানে প্রদীপ বলতে বোঝায় একটি বিশেষ আলো যা পিতল বা মাটির তৈরি এবং যা তেল বা সলতে সংযোগে আলো দান করে, এরকম একটি বিশেষ আলোকে বোঝায়। সুতরাং প্রদীপ শব্দের অর্থের সংকোচ ঘটেছে। একইভাবে মৃগ, মৃগ বলতে পূর্বে বোঝাতো যে কোনো পশু, কিন্তু বর্তমানে আমরা মৃগ বলতে বুঝি হরিণ নামক শুধু এই পশুটিকে। সুতরাং মৃগ এই শব্দেরও অর্থের সংকোচ ঘটেছে। এরপর আসি অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। আসলে শব্দের অর্থ পরিবর্তন কতগুলি ধাপের মধ্যে দিয়ে হয়। অনেক সময় শব্দের অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন অর্থ দাঁড়ায় যে মূল অর্থের সঙ্গে তার বর্তমান অর্থের যোগ খুঁজে পাওয়া যায় না। এই প্রক্রিয়াকে বলে
অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। যেমন পাত্র, সংস্কৃতিতে এর অর্থ ছিল পান করার আধার, সেখান থেকে আসে যে কোনো রকমের আধার, এখানে অর্থ বিস্তার ঘটে। এরপর এই শব্দটির অর্থ এসে দাঁড়ায় কন্যা দান করার আধার, এখানে অর্থ সংকোচ ঘটে। বর্তমানে এই পাত্র শব্দটি বোঝায় বর এই অর্থে। যেহেতু মূল শব্দের সঙ্গে বর্তমান এই শব্দের কোনো সংযোগ নেই, তাই পাত্র শব্দের অর্থের সংশ্লেষ ঘটেছে। একইভাবে সন্দেশ, এই শব্দের মূল অর্থ ছিল খবর বা সংবাদ। যখন ডাক ব্যবস্থা প্রচলিত ছিল না, তখন আত্মীয়ের বাড়িতে যে ব্যক্তি খবরাখবর নিয়ে যেত সে কিছু মিষ্টান্ন নিয়ে যেত। এই সূত্র ধরেই সন্দেশ শব্দের অর্থ এসে দাঁড়ায় মিষ্টান্ন। মূল শব্দ সন্দেশ, সেখান থেকে বর্তমানে এর অর্থ বিশেষ ধরনের মিষ্টান্ন, অর্থাৎ মূল শব্দের সঙ্গে বর্তমান শব্দের কোনো সংযোগ খুঁজে পাওয়া যায় না, সুতরাং এখানে অর্থ সংশ্লেষ ঘটেছে। একইভাবে ঘর্ম, সংস্কৃতিতে প্রথম ঘর্ম শব্দের অর্থ ছিল গরম, এখন তার অর্থ এসেছে ঘাম, এখানেও অর্থের সংশ্লেষ ঘটেছে। এরপর রয়েছে অর্থোন্নতি। কোনো শব্দের অর্থ যদি এমনভাবে পরিবর্তিত হয় যে শব্দটির প্রথমে যে ভাব বা বস্তুকে বোঝাতো তার চেয়ে সম্মানিত বা আদৃত ভাব বা বস্তুকে বোঝায়, তাকে বলে অর্থোন্নতি। অর্থের উন্নতি, অর্থোন্নতি অর্থাৎ শব্দটিকে ভাঙলে আমরা পাই অর্থের উন্নতি। যেমন বাতুল, এর মূল অর্থ পাগল বা উন্মাদ, কিন্তু বর্তমানে বাতুল থেকে আগত বাউল শব্দের অর্থ বিশেষ এক ধর্ম সম্প্রদায়, সুতরাং বলা যায় এখানে শব্দের অর্থোন্নতি ঘটেছে। মন্দির, পূর্বে এই শব্দের অর্থ ছিল গৃহ, কিন্তু বর্তমানে শব্দটির অর্থোন্নতি ঘটেছে দেবালয়। একইভাবে ভোগ, ভোগ বলতে পূর্বে বোঝাতো খাদ্য সামগ্রী, কিন্তু বর্তমানে ভোগ বলতে বোঝায় দেবতার উদ্দেশ্যে নিবেদিত হলে সেটিকে বলা হয় ভোগ, সুতরাং এখানেও ভোগ শব্দের অর্থোন্নতি ঘটেছে। সুতরাং কোনো শব্দের অর্থ যদি এমনভাবে পরিবর্তিত হয় যে শব্দটির মূল যে ভাব বা বস্তুকে বোঝাতো বর্তমানে যদি তার থেকে সম্মানিত বা আদৃত ভাব বা বস্তুকে বোঝায়, শব্দার্থ পরিবর্তনের সেই প্রক্রিয়াকে বলা হয় অর্থোন্নতি। অপরদিকে অর্থোন্নতির ঠিক বিপরীত প্রক্রিয়া হলো অর্থাবনতি। কোনো শব্দের অর্থ যদি এমনভাবে পরিবর্তিত হয় যে শব্দটির প্রথমে যে ভাব বা বস্তুকে বোঝাতো তার চেয়ে হেয় বা অনাদৃত বা তুচ্ছ ভাব বা বস্তুকে বোঝায়, তাকে বলে অর্থাবনতি। যেমন মহাজন, এই শব্দটির মূল অর্থ মহৎ ব্যক্তি, কিন্তু বর্তমানে এই শব্দটির অর্থাবনতি ঘটেছে, শব্দটির অর্থ এসে দাঁড়িয়েছে মহাজনী কারবারি বা ঋণ ব্যবসায়ী। একইভাবে মনুষ্য, পূর্বে বোঝাতো যে কোনো শ্রেণীর মানুষ, কিন্তু শব্দটির অর্থাবনতি ঘটেছে, মনুষ্য থেকে আগত মনীষ শব্দের অর্থ বর্তমানে মজুর। চামচে, শব্দটির আদি অর্থ ছোট হাতা, কিন্তু বর্তমানে শব্দটির অর্থাবনতি ঘটেছে, শব্দটির অর্থ এসে দাঁড়িয়েছে তোষামোদকারী ব্যক্তি। এইভাবে কোনো শব্দের অর্থ যদি এমনভাবে পরিবর্তিত হয় যে শব্দটির প্রথমে যে ভাব বা বস্তুকে বোঝাতো তার চেয়ে হেয় বা অনাদৃত বা তুচ্ছ ভাব বা বস্তুকে বোঝায়, শব্দার্থ পরিবর্তনে সেই ধারাকে বলা হয় অর্থাবনতি। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।